দার্জিলিং মানেই প্রকৃতিকে চেনা। দার্জিলিং মানে পাহাড়ের মাঝে নিজেকে খুঁজে পাওয়া, নিজের লোকেদের সাথে এক অপরূপ ভালোবাসার সাক্ষী হওয়া। এরকম ভালোবাসার সাক্ষী হতে আমার মতো আপনারাও চলুন দার্জিলিং। আর তার আগে দেখে নিন এই ব্লগটি যত্ন সহকারে, যাতে প্রতিটি স্টেপে আপনাকে পরিচয় করাবো দার্জিলিংয়ের সাথে এক অন্যভাবে। পুজোর সময় ও তারপর দার্জিলিংয়ে ভিড় খুব বেড়ে যায়, চারিদিকে জনমানুষের সমাগম। আমরা গিয়েছিলাম জুলাই মাসের দার্জিলিংকে ভালো করে নিরিবিলিতে চোখ খুলে দেখতে, যেখানে পাবো ফাঁকা মেল প্রাঙ্গণ, ফাঁকা চৌরাস্তা, জ্যামহীন দার্জিলিং। আবার দেখা পাবো আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘার। দার্জিলিংয়ে গিয়ে তাকে না দেখে বাড়ি এলে মনটা খারাপ থাকে, আর তার সাথে কম খরচের হোটেল তো আছেই। এসব নিয়ে আমাদের প্যাকেজটি হবে খুব কম খরচের, মাত্র ৩,০০০ টাকাই আমরা ঘুরে এসেছিলাম দার্জিলিং। সাথে এদিক ওদিক করে আর হয়তো ৪-৫০০ টাকা বেশি খরচ হয়েছে। সব হিসেব শেয়ার করব আপনাদের সাথে। তবে আপনাদের জন্য থাকছে এসব ছাড়াও দার্জিলিংয়ের চারপাশে নানা হোটেলের খোঁজ। যদি আপনি দার্জিলিং যাবেন আর হোটেলের খোঁজ চান, এই ব্লগে সবই পাবেন। আর আরও ডিটেল জানতে হলে প্লেলিস্ট থেকে অনেক হোটেলের ব্লগ আছে, দেখে নিতে পারেন। এ নিয়ে দার্জিলিং অনেকবার আসা হলো, তবে জুলাই মাসে এই প্রথম। আর এখানে এসে এত কিছু পাবো ভাবিনি। ফাঁকা রাস্তাঘাট, চোখ খুলে দেখার আনন্দ, মহাকাল মন্দিরের শ্রাবণের পূজা উপভোগ করা, বৃষ্টি রিমঝিম গায়ে মাখা, কাঞ্চনজঙ্ঘার দেখা, লোকাল বাজার ঘুরে দেখা, যেখানে অনেক কম দামে পাওয়া যায় সব কিছু। শেয়ার ট্যাক্সি করে হেঁটে ঘুরে দেখলাম সব কিছু মাত্র ৫০ টাকায়। যদিও আমাদের গল্পটা শুরু হয়েছিল খাগড়াঘাট স্টেশন থেকে, কারণ আমার বাড়ি মুর্শিদাবাদে। আর তিস্তা তোরসা ধরে ভোরবেলায় পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। তোরসা 3:30-র দিকে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আসে, আর এখানে পৌঁছোয় 6:40-এ। 6:40-এ ট্রেন আসবে। দেখা যাক, বিভিন্ন ধরনের অ্যাডে দেখতে পাই যে 4,000 টাকায় দার্জিলিং ট্যুর, 3,000 টাকায় দার্জিলিং ট্যুর, 6,000 টাকায় দার্জিলিং ট্যুর। তা আসলে ক টাকা লাগে? কারণ 750 টাকা থেকে 800 টাকা মতো আমার টিকিটে খরচ হলো, 750 টাকা, 744 টাকা। দেখা যাক, যেমন যেমন খরচ হবে আমি বলবো, এবং শেষে আপনারাই যোগ করে নেবেন যে দার্জিলিং যেতে মোট কত খরচ হচ্ছে। আমরা S4 স্লিপার ক্লাসে উঠেছি। এখানে আবহাওয়া এখন ভালোই, জুলাই মাসে বৃষ্টি একটা রেস আছে, তবে আজকে বৃষ্টি হয়নি। এখন আমরা ফারাক্কা ব্রিজ পেরোচ্ছি। ঘড়িতে বাজে 9:26। ফারাক্কার উপর দিয়ে গাড়ি চলেছে। ওদিকে নতুন ব্রিজটা প্রায় তৈরি হওয়ার মুখে, তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে এখান থেকে। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না। আমাদের এখন রাতের খাবার, এটি হচ্ছে সুজির হালুয়া, আর আমার বন্ধু খাচ্ছে রুটি আলুর দম, বাড়ি থেকে নিয়ে এসেছে। আর তার সাথে চলছে গসিপ করতে করতে খাওয়া দাওয়া চলছে। তা খরচ বাঁচিয়ে ট্যুরের এটি একটি আইডিয়া, বাড়ি থেকে খাবার নিয়ে আসলে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে গেলাম বিশ্রামের জন্য, আর তারপর রাত 2:30টার সময় পৌঁছে গেলাম। 2:40 পৌঁছে গেল এনজেপি স্টেশন। এনজেপি স্টেশন থেকে নেমে ওভারব্রিজে উঠে বাইরে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে প্রথম কাজ হচ্ছে শেয়ার ট্যাক্সি খুঁজে নেওয়া, অথবা ওখান থেকে টোটোতে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করেও যেতে পারেন দার্জিলিং। তবে এই কিছু এখানে কিন্তু দালাল রয়েছে, সেই তাদের চক্করে পড়ে কোনো রকম প্যাকেজের অংশীদারি হবেন না। এখন এনজেপি স্টেশনে 3:21। আমরা গাড়ি ঠিক করে ফেলেছি, গাড়িতে ভাড়া নেবে 300 টাকা পার হেড। 300 টাকা শেয়ারিংয়ে চলে যাব, আর বাসে যাব না। এছাড়া আপনারা শিলিগুড়ি থেকে বাসে 100 টাকা 105 টাকা দিয়ে চলে যেতে পারেন তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে। তার জন্য এখান থেকে টোটো ধরে শিলিগুড়ি চলে যেতে হবে। তা বৃষ্টি হয়েছিল কালকে, গাড়িটা ছাড়তে এখনও দেরি আছে। এই স্টেশনের মুখ থেকে বেরোতেই ব্যাপার হচ্ছে, এই যে দেখে নিন ছাতা হাতে এরকম ধরনের লোক সব আপনাকে বলবে যে আপনার গাড়ি দিয়ে দেবো 200 টাকায়, 300 টাকার জায়গায় 200 টাকা 150 টাকায় গাড়ি পৌঁছে দেবে দার্জিলিং। তারপর ওরা আপনাকে এই সোজা এই সামনের দিকে নিয়ে যাবে। সামনের দিকে ডান দিকে সব ছোটো ছোটো ট্যুরিজম অফিস টাইপের করা আছে। তারপর এখানে আপনাদেরকে প্যাকেজ গোছানোর চেষ্টা করবে ওদের নির্দিষ্ট রেটে, দিয়ে ওই এজেন্সির মাধ্যমে দালালের খপ্পরে ট্যুর করাবে। তো সেই খপ্পরে পড়বেন না, আপনারা সোজা এরকম পিছনে এই এনজেপি স্টেশন, এদিক থেকে সোজা সামনের দিকে হাঁটবেন, হেঁটে এই বাঁ দিকে ঢুকে যাবেন। বাঁ দিকে ঢুকে ডান দিকে আছে ট্যাক্সি স্ট্যান্ড, ওখান থেকে ট্যাক্সি করে নেবেন। ভোরবেলায় নেমে এখন একটু চা খাওয়ার পালা। খরচের ব্যাপারে যেটা বলছিলাম,
কাল থেকে আজ পর্যন্ত ট্রেনে চাপার পর কিছু খরচ হয়নি। গাড়ি ঠিক হলো 300 টাকা, আর এই চা খেলাম 20 টাকা, যোগ হলো 320 টাকা। চা হাইয়াক স্ট্যান্ডের পাশেই আছে টয়লেট, এছাড়া বসার জায়গা। অফ সিজন, তাই শেয়ার গাড়িতে 10 জন হতে একটু দেরি হলো, আর তাতেই ভোর হয়ে গেল এবং ভোরের সূর্য ওঠার সাথে সাথেই আমাদের গাড়ি বেরিয়ে পড়ল দার্জিলিংয়ের দিকে। রোহিণী রোড ধরে টোল প্লাজা পেরিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম। টোল প্লাজা পেরোনোর পরই পাহাড়ের রানীর বুকে উঠতে উঠতে আমরা মাঝে নিয়ে নিলাম কিছুক্ষণ বিশ্রাম, চা খাওয়ার বিরতি। আর তখনই আমরা পাখির চোখে পরিচয় করলাম দার্জিলিংয়ের পাহাড়ে ওঠার সাথে সাথে পাহাড়ের পথে, আর দেখতে পাচ্ছিলাম পাশেই শিলিগুড়ি শহরটিকেও। ক্লাইমাসে কাঞ্চনজঙ্ঘার মাথা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আবার কার্শিয়াংয়ের কাছাকাছি আসতেই আমাদের দেখা মিলেছিল কাঞ্চনজঙ্ঘার সাথে। আকাশ মেঘলার পরই হঠাৎ পরিষ্কার হয়ে গেল, আর তাতেই দেখা মিলেছিল সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা। আর গোটা দার্জিলিং পৌঁছতে পৌঁছতে আমরা রাস্তার পাশাপাশি কেবলই দেখতে পাচ্ছিলাম তাকে। মনের আশা যেন দার্জিলিংয়ে পৌঁছানোর সাথে সাথেই পূরণ হয়ে গেল। আর একে একে আমরা কার্শিয়াং স্টেশন ও ঘুম স্টেশন পেরিয়ে ঘুম মনেস্টারি পেরিয়ে এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে। ঘুম মনেস্টারি, কপাল না থাকলে দেখা যায় না। পুরো রাস্তাটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং রেলওয়ে স্টেশনের সামনে। এখান থেকেও দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, আর এখান থেকে গাড়ি এগিয়ে যেতে থাকলো সামনের দিকে। আর পুরো রাস্তাটাই কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে বিস্ময়ে নানান রকম কথা বলতে বলতে পৌঁছে গেলাম এক ক্যাভেন্টার্সের সামনে। লাদেনলা রোড, সামনে ক্যাভেন্টার্স। আমি আর আমার বন্ধু ক্যাভেন্টার্সের দিকে এগিয়ে চলেছি। ক্যাভেন্টার্স থেকে আস্তাবলের দিকে যাব। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে, ভিডিওতে কতটা দেখা যাচ্ছে জানি না। তবে আর এই হচ্ছে এখানে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে শেয়ার এবং রিজার্ভ ট্যাক্সি পাওয়া যায়। সকাল 7:30 বাজে আমরা পৌঁছে গেলাম একদম ক্যাভেন্টার্সের সামনে। ট্যাক্সি নামিয়ে দিল। প্রথম দিন আসার সাথে সাথেই কাঞ্চনজঙ্ঘা দেখে পৌঁছে গেলাম। এবার হোটেল খোঁজার পালা। কোনো হোটেল বুক করে আসিনি, স্পট বুকিং করব। দেখা যাক কী রেট পাই। এই হচ্ছে দার্জিলিংয়ে পৌঁছে প্রথম লুক। যারা ম্যালের কাছে বা ম্যালের উপরে থাকতে চান তারা দার্জিলিংয়ে এসে সকাল 7:30 বাজে দোকান বন্ধ লুকটি পাবেন। মর্নিং ওয়াক চলছে। এখন আমরা গ্লেনার্সের সামনে চলে এলাম হাঁটতে হাঁটতে। ভিড় দেখেই বোঝা যাচ্ছে এখন অফ সিজন। এখানে ফটোশ্যুটের কোনো ব্যস্ততা নেই। এই সেই আমাদের বিখ্যাত হোপ। এখানে যাওয়ার পথেই বাদিকে রয়েছে হোটেল পাইন রিজ। এখানে একটু খোঁজ নিলাম। ঘর ফাঁকা আছে আপনাদের? 1:30 বাজে, 11টার পরে। 11 कितना रेट कितना है? 2240 डिस्काउंट 2000 नहीं है? हाँ होगा। আমাদের 2000-এই ঘর দিতে চাইলো, কিন্তু পাওয়া যাবে 11টার সময়। তাই আমরা এগিয়ে গেলাম ম্যালের দিকে, আর ভাবলাম আরও কিছু হোটেল খুঁজে একবার দেখেই নিই।
ঠিক ভয় পেয়ে ম্যালের সামনেই বাদিকে ছিল হোটেল স্যালেট এবং তারপরেই ছিল সানফ্লাওয়ার। আমরা সানফ্লাওয়ার হোটেলের দিকে এগিয়ে চললাম। সানফ্লাওয়ার হোটেলের সামনেই বাইক স্কুটিগুলো রেন্টালে পাওয়া যায়। রুম ফাঁকা আছে, ভ্যাকান্ট আছে দাদা? রুম ফাঁকা আছে? কিছু ফাঁকা নাই? কিছু ফাঁকা নাই বলছে, সব ভর্তি। অফ সিজন হলেও হোটেল উঠেই ম্যাল। সানফ্লাওয়ারে রুম ফাঁকা পেলাম না। আমরা আবার এগিয়ে চললাম ম্যালের জাকির দিকে, হোসেন রোডে। আর তারপর একটু ঘোরাঘুরি করে এগিয়ে গেলাম জাকির হোসেন রোডের দিকে, যেটি ফাউন্টেনের ঠিক বাদিক দিয়েই যেতে হয়। এবং পরপর হোটেল পড়তে লাগলো, হোটেল সোনালি, হোটেল পুষ্পক। এই হোটেলগুলোর রিভিউ একটু খারাপ দেখেছিলাম গুগলে। আর তাছাড়া আমরা ভাবলাম আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, যদি অন্য আর কিছু হোটেল পাই। আর এগিয়ে সামনে পেয়ে গেলাম হোটেল ম্যাগনোলিয়া রেসিডেন্সি। গুগলে কিন্তু এই হোটেলের রিভিউ খুব ভালো, 4.3। আমরা 29 তারিখ সকালে বেরোবো, 9টার দিকে। কার্ডটা আছে? ম্যাগনোলিয়া রেসিডেন্সি, আচ্ছা আচ্ছা। উপরটা খুব সুন্দর। না তোমার শখ আছে। আমরা শেষ পর্যন্ত খুঁজে ঠিক করলাম এই ম্যাগনোলিয়া রেসিডেন্সি। এটা আমাদের বাজেটের মধ্যে হয়ে গেল। 1200 টাকা নেবে বলছে দুদিনের জন্য। তা অফ সিজন বলে রেটটা কম, হয়তো সিজনে একটু বাড়তে পারে। তবে দার্জিলিংয়ে ম্যালের আশেপাশে এখানে রেটটা কিন্তু অনেকটাই কমে পাবেন, খুব বেশি দূর না। ঢোকার সঙ্গে সঙ্গেই যে আতিথেয়তা পেয়েছি তাতে একদম দিল চাঙ্গা হয়ে গিয়েছে। একদম এখানে আসাই যায়, অনায়াসে আসা যায় এবং বারবার আসতে ইচ্ছে করবে। হোটেলে এত জায়গা মরেছি, তিন জায়গা থেকেছি। এ মানে এখন আজকের দিন এই সময় পর্যন্ত আমার সবথেকে বড় হলো ব্যবহার। আমরা ছিলাম 201 নম্বর ঘরে। ঘরটা সবচেয়ে বড় ছিল। এই বড় ঘরটি আমাদেরকে দিয়েছিল। পার ডে ভাড়া ছিল 1000 করে, যদিও অফ সিজন বলেই এতটা কমে পেয়েছিলাম। আর তাতে দুদিনে ভাড়া হয়েছিল 2000, অর্থাৎ মাথাপিছু 1000 টাকা করে যোগ হলো। এই হোটেলের ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। দার্জিলিং এসে বাসস্থানের সন্ধান হয়ে গেল। সকালের টিফিন অর্থাৎ ব্রেকফাস্টও হয়ে গেল সেখান থেকে। এরপর বেরিয়ে পড়লাম আমরা পায়ে হেঁটে ম্যাল এবং ম্যালের পাশের মহাকাল মার্কেটে যাওয়ার রাস্তা দিয়ে হেঁটে চার্চের সামনে, এবং পৌঁছে গেলাম মহাকাল মার্কেট অর্থাৎ গোর্খা টেরিটরি অফিসের সামনে। আর তারপর সেখান থেকে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম চক বাজারে। আমাদের টার্গেট ছিল আজকে চক বাজার যাওয়া, এবং সেখানে বাজারটি দেখে ডান দিকে চক বাজারে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি করে ঘুম মনেস্টারি চলে যাওয়া। হচ্ছে চক বাজারে এবং ওখান থেকে ঘুম মনেস্টারি শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড দেখে এখান এক থেকে এক এবার করে আমরা বাতাসিয়া লুপ পায়ে হেঁটে হেঁটে গোটা দার্জিলিংয়ের সাইট সিন করা। 40 रुपये हो तो चलिए, नहीं तो मैं वो 40 80 उससे ज़्यादा नहीं दूंगा। अरे 50 रुपीज करके दीजिए। नहीं नहीं 30 रुपीज़ भाड़ा है, 35 30 है 40 दूंगा, 35 10 रुपीज़ ज़्यादा दूंगा। 35 भाड़ा है। আপনারাও এভাবে পায়ে হেঁটে দার্জিলিংয়ের সাইট সিন করতে পারেন খুবই কম খরচে। আমরা চলে এসেছি ঘুম মনেস্টারি। 6টার সময় বেরিয়ে যেতে পারেন, আরও ভালো হয়। সকালের পর আবহাওয়া আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল। চারিদিক মেঘে ছেয়ে আসছিল। মনে হচ্ছিল বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। আর ঘুম মনেস্টারি আমরা দেখে আস্তে আস্তে পায়ে হেঁটে আবার এগিয়ে চললাম সামনের দিকে এবং পৌঁছে গেলাম বাতাসিয়া লুপ। আমরা এখন দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুপের সামনে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকালবেলায় যেমন কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, আমরা হেঁটে হেঁটে বাতাসিয়া লুপ আসলাম, কিন্তু তারপরে নেমে গেল বৃষ্টি। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টি কমলো, কিন্তু আকাশ রইল মেঘাচ্ছন্ন। চারিদিক ঢেকে রয়েছে মেঘে। আমরা এগিয়ে চললাম বাতাসিয়া লুপ থেকে সামনের দিকে, আর চোখে পড়ল টয় ট্রেন। আপনারা অনেকে ভাবছেন পাহাড়ি রাস্তায় এভাবে হেঁটে হেঁটে ভ্রমণ তো পাগলের কাজ, কিন্তু সত্যি বলছি সমতলের থেকেও খাটনি কম। কারণ আমরা ঘুমে পৌঁছে গিয়েছিলাম, আর ঘুম থেকে হেঁটে হেঁটে তারপর নিচের দিকে নামছিলাম। কারণ ঘুম থেকে দার্জিলিং যতই আসা যায় ততই এটি নিচের দিক। যদি উল্টোটি করতাম তাহলে কষ্ট হতো অবশ্যই। আকাশটা হঠাৎ করে আবার
মেঘ সরে একটু রোদ উঠল। আমরাও ড্রোন উড়িয়ে দেখে নিলাম দার্জিলিংয়ের অপরূপ শোভা। আর তখন আমরা ডালি মনেস্টারির প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার চলে এসেছি ডালি মনেস্টারি, দেখব ডালি গুম্পা মনেস্টারি। চলুন তাহলে ডালি মনেস্টারিতে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়, চলুন ডালি মনেস্টারি। কেটে নিলাম দুটো টিকিট, 20 টাকা করে। 20 টাকা করে টিকিট কেটে আমরা ডালি মনেস্টারি যাচ্ছি। এখানে মিউজিয়াম আছে, মনেস্ট্রি আছে, এছাড়া ওয়াশরুম, আর কি আছে জানি, দেখা যাক। জায়গাটা একটু উঁচু আছে, চড়াই। ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তাই আপনাদেরকে ভিতরটা দেখাতে পারবো না। তাই আপনাদেরকে নিজেদেরকেই এসে দেখতে হবে ডালি মনেস্টারির ভিতরটা। ভিতরের মিউজিয়ামটি কিন্তু খুবই সুন্দর, দেখতে দেখতে মন একদম ভরে যাবে। হ্যাঁ, ডালি মনেস্টারি দেখে আমরা এগিয়ে চললাম। ডালি মনেস্টারির উপর থেকে পাহাড়ের ভিউ দেখতে অসাধারণ লাগছিল। আমরা এখান থেকে এগিয়ে চললাম পিস পাগোড়ার দিকে। এখান থেকেই ডান দিকে একটি ছোট রাস্তা ধরে হেঁটে পিস পাগোড়া কিন্তু খুব সামনেই। সেটি দেখে তারপরে আমরা ফিরে গেলাম দার্জিলিং ম্যালের সামনে। পিস পাগোড়া ও জাপানিজ টেম্পল এই দুটি পাশাপাশি অবস্থিত, একসাথেই দুটি পরপর দেখে নেওয়া যায়। এরপর এখান থেকে মেন রাস্তায় এসে আবার একটি শেয়ার গাড়ি করে মাত্র 30 টাকা দিয়েই চলে আসতে পারেন একদম ম্যালের সামনে। বেলা হয়ে গেছে, আমরা পদ্ম রেস্টুরেন্টে ঢুকছি। এবার কী কী পাই? एक 2 पीस आएगा, बटन 2, चिकन 2, फिश 1 पीस। মাত্র 130 টাকায় ভেজ থালি, 150 টাকায় ডিম থালি ও অন্যান্য থালি রয়েছে। একদম এটি ক্যাভেন্টার্সের পিছনে অবস্থিত। প্রতিদিনে দার্জিলিংয়ের সস্তায় খাওয়া দাওয়া এবং ভালো জায়গায় খেতে গেলে আপনাকে আসতেই হবে এই পদ্ম রেস্টুরেন্টে। চাউমিনটা খেতে অসাধারণ হয়েছে, ভাতটাও ভালো, সবজি ভাত এবং চাউমিন দুটোই 150 করে, রিজনেবল রেট ফর ডেলি ফুডিং। খাওয়া দাওয়ার পর তখন প্রায় বিকেল 4:30-5টা। চলে এলাম হোটেলে 201 নম্বর ঘরে। আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম এতটা হেঁটে, একবারে ঘুমিয়ে হয়ে গেল সন্ধেবেলা। আর একটু রাতের দিক করে আমরা বেরিয়ে পড়লাম ম্যালে বৃষ্টিকে উপভোগ করতে। তখন পড়ছিল খুব বৃষ্টি। এ এক মায়াবী সন্ধে। ম্যালে এসে এত ভালো লাগছিল, আমরা হাতে ক্যামেরা নিয়ে ফটোশ্যুট করেই চলেছিলাম এদিকে ওদিক। আর খুব সুন্দরভাবে উপভোগ করে ফিরে এলাম মোমো খেয়ে হোটেলে। মোমো পড়েছিল 100 টাকা পার প্লেট। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মুড়ি আর চানাচুর, আর তা দিয়ে সেরে ফেলেছিলাম বিকেলের টিফিন। এইভাবেই প্রথম দিন শেষ হলো। আর দ্বিতীয় দিনের সকালে উঠে বেরিয়ে পড়লাম হোটেল থেকে মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। দিনটি ছিল শ্রাবণ মাসের সোমবার। কেউ যদি সাইট সিন করতে চায় তাহলে এই জাকির হোসেন রোডের সামনে থেকেই পাওয়া যায় রিজার্ভ ট্যাক্সি। যদিও এই বর্ষায় আমরা সাইট সিন করতে যাইনি, আর বর্ষায় সাইট সিন না করে দার্জিলিংটাই চেয়েছিলাম আশপাশ ভালো করে ঘুরে দেখ। জাকির হোসেন রোড থেকে 2 মিনিট হেঁটেই চলে এলাম ফাউন্টেনের সামনে। তারপর সেখান থেকে হেঁটে চলে এলাম ম্যালে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করে এবং চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ উপভোগ করে আমরা এগিয়ে চললাম মহাকাল মন্দিরের দিকে। আপনারা জানেন কি, মহাকাল মন্দিরের ওখানেই আগে ছিল দার্জিলিং নামে এক মনেস্ট্রি, আর তা থেকেই হয়েছে দার্জিলিংয়ের নাম। তাই মহাকাল মন্দির ভ্রমণ না করলে দার্জিলিং ভ্রমণ কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। আর আজকে একটু উপরে উঠে আমরা মহাকাল মন্দির, বাবা মহাকালের দর্শন করে নেব। আজ ছিল শ্রাবণ মাসের সোমবার, আর তাই উপরে ছিল বিশাল এক আয়োজন। চলুন আমাদের সাথে এই বর্ষামুখর পরিবেশের মধ্যে মহাকাল মন্দির দর্শনে এবং দেখে নিন এখানে এই শ্রাবণ মাসের সোমবারে কি এক বিশাল আয়োজন ও অনুষ্ঠান হয়। প্রথমে কিছুটা উঠেই সামনেই পেয়ে গেলাম বাবা মহাকালের প্রসাদ।
দেওয়ার সিস্টেম কিন্তু অসাধারণ ছিল। গরম গরম খিচুড়ি, পায়েস, তরকারি আর তার সাথে প্রসাদের চা, স্বাদ কিন্তু আর দারুণ। সুন্দর প্লেটে করে সকলকে খেতে। সার্ভ করা হচ্ছিল। আর এটা কিন্তু বিশেষ সোমবারেই পাওয়া যাচ্ছে এখন শ্রাবণ মাসে। তো শ্রাবণ মাসে সোমবারে যদি দার্জিলিং থাকেন তো অবশ্যই মহাকাল মন্দিরে সকাল সকাল চলে আসবেন। হাজার হাজার ভক্তের সমাগম, বেশিরভাগই ছিল এখানকার স্থানীয় লোকজন। তারা এসেছিল বাবা মহাকালের মাথায় জল দিতে। পাশেই আছে বৌদ্ধ মনেস্ট্রি, সেখানে চলছে বৌদ্ধদের পূজা অর্চনা। গণেশ মন্দিরে গণেশ পূজা, আর এক বিশাল লম্বা লাইন বাবা মহাকালের মাথায় জল দেওয়া। এসব দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম সামনে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, আর ছিল মেঘেদের আনাগোনা। মেঘেরা আচ্ছাদিত করে রেখেছিল চারিদিক, আর ছিল কিছু বাদর, তারা খোঁজ করছিল প্রসাদের। চারিদিকে এক অদ্ভুত মায়াবী পরিবেশ ছেয়ে রেখেছিল, তার মধ্যে ভক্ত সমাগমের কোনো খামতিও ছিল না। আমরা এইসব দেখতে দেখতে আস্তে আস্তে উপরে উঠে যেতে লাগলাম মূল মন্দিরের দিকে। এখানে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের প্রতীকস্বরূপ 12টি শিব মন্দির, তাতে ভক্তরা জল দিচ্ছিল। আর এখান থেকেই হেঁটে হেঁটে আমরা এগিয়ে চললাম একদম সামনে মূল মন্দিরের দিকে। আমাদের মহাকাল মন্দির ভ্রমণ হয়ে গেল। এবার আমরা যাব এই কাঞ্চনজঙ্ঘা ভিউ যে অবজারভেটরি পয়েন্ট আছে সেখানে ভ্রমণের জন্য। কিছু সুন্দর সুন্দর পাখি, বৃষ্টি তখনও চলছিল, কিছু মানুষ বসেছিল এদিকে ওদিকে অবজারভেটরি ভিউ পয়েন্টের আশেপাশে। বেশিরভাগ জায়গায় ছিল ফাঁকা, আর সেই ফাঁকা রাস্তার পাশ দিয়েই আমরা যেতে যেতে দেখে নিলাম লিপস্টিক বার্ড পাখি। আর সামনেই পড়ল হোটেল ড্রিমল্যান্ড। ভিতরে ঢুকেই সুন্দর লন আছে, আর এরকম আকাশ পরিষ্কারে সুন্দর ভিউ পাওয়া যায়। এই হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড। আপনারা ইচ্ছে করলে এখানে থাকতে পারেন, ফোন নম্বরে ফোন করে নেবে। ভাড়া অবশ্য এখানে একটু বেশি। তারপরে আরেকটু সামনের দিকে হেঁটে এই হচ্ছে অবজারভেটরি ভিউ পয়েন্ট। বৃষ্টি তখনও চলছিল চারিদিকে। রিমঝিম বৃষ্টির মধ্যেই সকলে বসে আড্ডা দিচ্ছিল, আর হাতে মুঠোফোনে যে যার মতন ব্যস্ত ছিল এই প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যেও। আর হোটেল ড্রিমল্যান্ডের একটু পরেই যে হোটেলটি রয়েছে সেটি হচ্ছে হোটেল হারমিটেজ। হারমিটেজ হোটেলের ভিতরে গিয়েই পেয়ে যাবেন এদের রিসেপশন সেন্টার, বুকিং সেন্টার, আর ভিতরে কয়েকটি ফ্লোরে থাকার জায়গা রয়েছে। ঘরগুলোও খুব সুন্দর, প্রিমিয়াম ক্যাটাগরির। আমরা এখানে ডাইনিং রুমও একটু দেখলাম। যদি দার্জিলিংয়ে এসে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন আপনার ফার্স্ট প্রায়োরিটি হয় এবং একটি হিল ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করতে চান, তাহলে হারমিটেজ হোটেলের বিকল্প নেই। আর তার ঠিক পাশেই রয়েছে হোটেল ডলফিন। এই ডলফিনেরও কয়েকটি ফ্লোরের 3-4টি ঘর থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হোটেলের কন্ট্যাক্ট নাম্বারের সাথে আমি অবশ্যই গুগলের রিভিউ দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো দেখে নিয়ে সিদ্ধান্ত নেবেন নিজেরা। দার্জিলিংয়ে ম্যালের ঠিক পাশে আর মহাকাল মন্দিরের থেকে একটু দূরেই ঘরে বসে খুব সুন্দর পাহাড়ের ভিউ এবং কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে গেলে এর আগের যে দুটি হোটেল দেখালাম তার সাথে এই ডলফিন হোটেলটিও উল্লেখযোগ্য। এখানে আপনি 402-3 নম্বর ঘর থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। এছাড়া 502-3 নম্বরেও কিন্তু ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এর হোটেলের রেটটি কিন্তু হারমিটেজের থেকে একটু কম, ফলে হারমিটেজের থেকে মোটামুটি অর্ধেক ভ্যালুতে আপনারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। আর এটি অবজারভেটরি ভিউ পয়েন্টের কাছে অবস্থিত হওয়ায় যে কোনো সময় আপনারা সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। বাড়ি থেকে বয়স্ক মানুষ আসলে এই জায়গাটি খুবই ভালো, কারণ মেলেও সমান্তরালভাবে যাওয়া যায়, আবার এখানে খুব সমান্তরালভাবে হোটেলেও পৌঁছানো যায় গাড়ি থেকে নেমে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের কাছে অ্যাক্সেস করার সুবিধে। এখানে একদম ট্যাক্সি হোটেল পর্যন্ত চলে আসবে। আমরা এগিয়ে চলেছি এখন
রাজভবনের পাশে। এই ডান দিকে রয়েছে রাজভবন। ডান দিক থেকে রাস্তা চলে যাচ্ছে আর বাঁ দিক দিয়ে আমরা চলে যাব। এই ডান দিকে রাজভবন আর বাঁ দিক থেকে আমরা গিয়েই পেয়ে গেলাম প্রথমেই আরজে রিসর্ট। আর আরজে রিসর্ট থেকে বেরিয়েই আমাদের চোখে পড়ল এই কালিকা হোটেলের। কালিকা হোটেলের এর আগে আমরা খোঁজ নিয়েছিলাম। এই হোটেলটার খরচ একটু কম এবং গুগলে কিন্তু এর রেটিং খুবই ভালো। এই কালিকা হোটেলেও আপনারা ইচ্ছে করলে বুক করে থাকতে পারেন। আমরা সামনে এগিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম চক বাজারের সামনে। চক বাজারে এসে এই ব্যাগের দোকান, এখান থেকে সোজা বেরিয়ে এই রাস্তাটা ডান দিকে যায় চক বাজার ট্যাক্সি স্ট্যান্ড। আমরা ডান দিকে না গিয়ে সোজা চলে গেলাম চক বাজার আসল লোকাল মার্কেটের ভেতরে। এই লোকাল মার্কেটের ভিতরে চক বাজারে সব কিছু পাওয়া যায়, জামা কাপড়, মুদিখানার দোকান, ইলেকট্রনিক্স, সবজি, মাছ, মাংস, গাছপালা, কি পাওয়া যায় না সব কিছু একবার এই বাজারে ঢুকলে स्टॉल কম कितने का দামে है? সব কিছু পাওয়া যায়। এখান থেকে আমরা খুঁজে सारे নিলাম 150? একটি সোয়েটার এবং শলের দোকান। और ये 250 वाला है। और ये वाला महंगा पड़ेगा 400 400, ये 150, ये इसका ज़्यादा है। ये सर दिखाइए कैसा। দুটো নিতে হবে দেখো। 150। अच्छा ভালো রে। हाँ क्या है नाम हाँ, अच्छा है। दूर क्या है थोड़ा कम होगा? ना फिक्स्ड हाँ फिक्स्ड सारे फिक्स रेट है। 3 लेंगे। वही ना पड़ेगा ना, इनसे तो दर्जन ले जाता है इधर 150 है इसका लास्ट प्राइस। ये दे दीजिए मुझे। इस रेंज में और क्या स्टॉल मिलेगा? ये क्या है? चूड़ीदार है? हाँ ये क्या है? कुर्ती कुर्ती। कुर्ती कैसा, कितने दाम का है ये प्राइस? ये 250 250। और क्या है ऐसा? सेट में मिलेगा। ये एल क्वालिटी भी अच्छा है। ये भी दे दीजिए। उसमें डाल दे क्या? ये सारे 150 का। हाँ उसमें डाल दे ये भी। हाँ दे डाल दीजिए। फोन पे है ना? चौक बाजार है ना पूरा? हाँ चौक बाजार उसमें डाल दे। ये कितना 150? ये भी 150। ये भी दे दीजिए। सारे खरीद लिया आप। ये भी है प्रिंटेड। सेम स्टॉल है वो, उसका ही Same ही है है। इसका अलग उसका ही कलर है। ठीक है ठीक है, ये ठीक है कलर है प्रिंट ठीक है। थोड़ा सा विंटर के लिए अच्छा चलेगा। इधर भी 150। बहुत साइड है। वो एक बार এটা কম কম আছে। देखाओ देखाओ देखाओ। अच्छा एक ये भी है इसमें। अच्छा আমরা এখান থেকে সস্তায় শীতের স্টোল কিনে ফেললাম অনেকই। তাতে আমাদের ছোলাম এই ম্যালের সামনে, ক্যাভেন্টার্সের সামনে, যেখানে দার্জিলিং এলেই ট্যাক্সি প্রথমে নামিয়ে দেয়। এখানে রয়েছে আরও দুটি হোটেল, ডেকলিং এবং হোটেল লুনার। হোটেল ডেকলিং এবং হোটেল লুনার এছাড়া এই আশেপাশে আরও অনেকগুলি হোটেল রয়েছে এবং এখানে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ডও। এখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে এলাম হোটেলে এবং সন্ধেবেলায় শেষ দিনে আবার বেরিয়ে চলে এলাম ম্যালে। সকালবেলায় মহাকাল মন্দিরে প্রসাদ খাওয়ার পর দুপুরে 150 টাকা দিয়ে খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবার। আর বিকেলে মুড়ি চানাচুর খেয়ে বিকেলে রাতের দিকে বেরিয়ে আসলাম ম্যালে। গুড ইভিনিং বন্ধুরা, শুরু করছি আজকে বর্ষার ভ্রমণের শেষ দিনের সন্ধে কিছু কথা দিয়ে। এখন ম্যালে অফ সিজন চলছে পুরোদমে, ট্যুরিস্টদের ভিড় খুবই কম, হোটেলে একটা দুটো ট্যুরিস্ট থাকছে আর রেটও খুব কমে পাওয়া যাচ্ছে। তা এই সময় আসতে পারেন দার্জিলিংয়ে, হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না কিন্তু বৃষ্টিকে এনজয় করতে পারবেন আর ঠান্ডাও খুব বেশি লাগবে না এখন। 1 নম্বর। 2 নম্বর, শ্রাবণ মাসের সোমবারে অবশ্যই আসবেন। আমার ব্লগে দেখতেই পাবেন যে শ্রাবণ মাসের সোমবারে মহাকাল মন্দিরে কিন্তু বিশাল উৎসব চলে, জল দেওয়া চলে। এই উৎসবটা অবশ্যই এখানে অনুভব করতে পারেন এসে, এটা একটা বিশাল পাওনা। আর 3 নম্বর, এখন
খুবই ডিসকাউন্টেড রেটে। যে হোটেলের ভাড়া 3000 টাকা তারা 1000 টাকায় দিয়ে দিচ্ছে, মানে এতটাই ট্যুরিস্ট কম আছে। তাই এই কম খরচে আপনারা দার্জিলিংকে এনজয় করতে পারেন, ভিড় ঠেলাঠেলি কম হবে, আর আরও ডিটেলস সব কিছু আপনি ব্লগে দেখতেই পাবেন। আর এই ধোঁয়াশা কুয়াশা ভেজা দার্জিলিংয়ের মেয়াল দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। বৃষ্টির মধ্যে বাড়িতে বসে না থেকে সময় থাকলে অবশ্যই দেখে নেওয়া যায় এরকম রিমঝিম বৃষ্টি পাহাড়ের বুকে। এটা হচ্ছে ফাউন্টেন মোড়, ফাউন্টেন ঝর্ণা, ঝর্ণার বাঁদিকে আস্তাবল রোড, আর ডান দিকেই চলে যাচ্ছে গ্লেনারিসের দিকে। আমরা ওইদিকে এখন যাব এবং রাতে একটু খাবো। হোটেলেই খেতে পারতাম, কিন্তু দেখলাম একটু বাইরে ঘুরে নিয়ে আজকে শেষ দিন। দেখুন টুরিস্ট একদমই নয়, লোকাল লোক আর সামান্য কিছু টুরিস্ট। এমনকি এখানে ট্যাক্সিওয়ালারা দাঁড়িয়ে ডাকাডাকি করছে যে কালকে সাইট সিন হবে নাকি। এত বৃষ্টি যে সাইট সিনেও লোকে যেতে চাইছে না যারা আসছে। চলে আসলাম গ্লেনারিস। আমরা এখন ঢুকবো হাস্টি টেস্টি পিওর ভেজ রেস্টুরেন্টে এবং খেয়ে দেখবো এখানকার খাবার কেমন। চলুন ভিতরে যাওয়া যাক। হ্যাস্টি টেস্টি এই রেস্টুরেন্টটি পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট। এটি ক্যাভেন্টাস এবং গ্লেনারিসের মাঝামাঝি অবস্থিত। রেস্টুরেন্টটি খুব ভালো খাবার দাবার লেগেছে, তবে এখানে সেলফ সার্ভিস, আগে বিল করে তারপর কাউন্টার থেকে খাবার নিয়ে আসতে হয়। নিলাম রুটি, ডাল মাখনি, মোমো, অল্প অল্প করে রাতের খাবার। আর এখানে খাবারটা ওভারঅল ভালোই লেগেছে। সাধারণ 450 টাকা। কেমন হয়েছে রুটি খেতে? ভেজ রেস্টুরেন্ট, যা পাওয়া যাবে ভেজ। গুড মর্নিং। আজ দার্জিলিংয়ের শেষ দিন এবং বাড়ি ফেরার দিন। আমরা হোটেল থেকে চেক আউট করে হেঁটে চললাম ম্যাল রোড থেকে গ্লেনারিস এবং তারপরে ক্যাভেন্টাসের দিকে, কারণ ওখানেই পাওয়া যাবে শেয়ার ট্যাক্সি। শেয়ার ট্যাক্সি ধরার জন্য আমরা ক্যাভেন্টাসের সামনে দিয়ে সকলে বাড়ি যাচ্ছে। আমরা ক্যাভেন্টাসের সামনে এখন দাঁড়িয়ে আছি বাড়ি যাওয়ার শেয়ার ট্যাক্সি ধরার জন্য। এখান থেকে শেয়ার ট্যাক্সিগুলো পাওয়া যায়। शेयर टैक्सी है? हाँ सर, किधर जाएगा? एनजीपी। कितना? 300। पीछे ना है, सामने है। পাহাড়ের গা বেয়ে বেয়ে আবার আস্তে আস্তে আমরা নেমে চললাম নিচের দিকে এবং সঠিক সময় 12টার মধ্যেই পৌঁছে গেলাম এনজিপিতে। এনজিপি স্টেশনে নেমে হোটেলে খাওয়া দাওয়া করে ফেরার জন্য তৈরি হলাম তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে। আজকের মতো ব্লগ এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।